রিয়া মামনি, এবারে খেলা বন্ধ করো আর পড়তে বসো। ধাক্কা লেগে কিছু ভেঙে যেতে পারে। আমি খাবার বানিয়ে নিয়ে আসছি। না মা, আমি এখন খেলতে চাই। এখানে নয়তো বাইরে গিয়ে খেলে নেব। আমি বললাম না এখন আর খেলা নয়, চলো পড়তে বসো। না, আমি এখন খেলতে চাই তো খেলতে চাই। অনেক জেদি হয়ে গেছো তুমি রিয়া। ঠিক আছে যাও, কিন্তু একটা শর্তে। প্রথম, যে তুমি ঘর থেকে দূরে যাবে না। আর দ্বিতীয়, কোনো অজানা লোক বা গাড়ি যদি গলিতে আসে তাহলে তখনই তুমি ঘরের ভেতরে চলে আসবে। বলো, প্রমিস করছো? আগে তুমি বলো যে তুমি এমন প্রমিস কেন করতে বলছো? কারণ বাচ্চা চুরি করা খারাপ লোকেরা শহরে ঘোরাঘুরি করছে, যারা লোভ দেখিয়ে বাচ্চাদের তুলে নিয়ে চলে যায়। সেজন্য তুমি প্রমিস করলে তবেই তোমাকে ঘরের বাইরে যেতে দেব। বলো, প্রমিস করবে কি না? প্রমিস। কালো ভ্যান? কালো ভ্যান তো আমাদের এলাকায় কারুর নেই। মানে এটা কোনো অজানা লোকের গাড়ি। মা বলেছিল যদি কোনো অজানা লোক বা গাড়ি গলিতে আসে তখন ঘরে ফিরে চলে আসবে। কিন্তু যদি আমি এক্ষুনি ঘরে চলে যাই তাহলে খেলবো কখন? মা নিশ্চয়ই বাচ্চা তুলে নিয়ে যাওয়ার মিথ্যে গল্প শুনিয়েছিল হবে, যাতে আমি ভয় পেয়ে ভেতরে চলে যাই। বাদ দে সব, হবে কেউ? কি মনে হয় তোর, কত পাওয়া যাবে এই মেয়েটার বদলে? আমি 10-12 বছরের মেয়ে, 2 লক্ষ তো নিশ্চয়ই পেয়ে যাব। মুন্না, কতদিন আর এই 2-3 লক্ষের পেছনে পড়ে থাকবো? এবার একটু অন্য কিছু করা যাক। একে বেশ্যালয় বেচার বদলে একে কোনো খারাপ ডাক্তারকে বেচে দিই। কিডনি, চোখ, কান, লিভার মিলিয়ে অন্তত 10 লক্ষ তো সহজেই পাওয়া যায়। তুই কি করে জানলি? গত মাসে জেলে খোঁড়া গ্যাংয়ের লোককে মনে আছে? আব্দুল, সেই বলেছিল। কিন্তু খারাপ ডাক্তারকে কোথায় খুঁজবো? তার সাথেই কথা বলবো, জোগাড় সেট করার জন্য 2 লক্ষ দিয়ে দেব। রিয়া, এসে গেলে হাত মুখ ধুয়ে নাও, খাবার তৈরি হয়ে গেছে। এই মেয়েটাও না পড়াশোনায় একটু মন নেই, সব সময় খেলা আর খেলা। আরে, এই ছুরি তো আমার রিয়ার। রিয়া! গাড়ি থামা, পেটটা হালকা করতে হবে। ঠিক সময় থামালেই তুই। আমারও প্রেশার লাগছে ভাই। এর হাত পা বেঁধে দিই? না থাক, 2-3 ঘন্টার আগে জ্ঞান ফিরবে না। আরে ও পালিয়ে যাচ্ছে, ধর ওকে।
ও কোথায় গেল? শালা, আমি আগেই বলেছিলাম মেয়েটার হাত পা বেঁধে দে। আরে তুই বেঁধে দিতিস, জিজ্ঞেস করলি কেন? আওয়াজ করলে ওরা জানতে পেরে যাবে। মনে হয় আমাদের বুদ্ধু বানিয়ে গেল বাচ্চাটা। যে ক্ষতিটা হলো সেটার এখন কি করব? দেখ, এ নয় তো অন্য কোনো বাচ্চাকে তো পেয়েই যাব। মা বাবার কথা এড়িয়ে দিয়ে খালি জায়গায় যারা খেলতে আসে, যাদের আমাদের মতো অজানা কিডন্যাপারদের কাছে আসতে কোনো সমস্যা থাকে না। আরে গ্রামের লোকেরা জমিতে বোতল নিয়ে আসতে হবে, আমাদের দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। চল এখান থেকে। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু তুমি কে? আমার নাম সোনু। তোমার নাম রিয়া, তাই না? তুমি কি করে জানলে? কারণ তোমার আর আমার মধ্যে একটা পার্থক্য আছে। কেমন পার্থক্য? এটাই যে তুমি কিডন্যাপারদের হাত থেকে জ্যান্ত বেঁচেছো, কিন্তু আমি বাঁচতে পারিনি। যারা আমাকে কিডন্যাপ করেছিল ওরা আমাকে অজ্ঞানের ওষুধ একটু বেশি শুকিয়ে দিয়েছিল, আর তাই আমি মরে গেছিলাম। পাগল নাকি? যদি তুমি মরে গেছো তাহলে আমার সামনে কি করে আছো? আমি জানি যারা মরে যায় তারা জীবন্ত লোকের সাথে দেখা করতে পারে না। যারা মুক্তি পায় না সেই মৃতরা সামনে থেকে দেখা দেয়। আচ্ছা, তোমাকে কোথা থেকে কিডন্যাপ করেছিল? একটা নির্জন সড়ক থেকে, রাতের বেলায়। মা আমাকে বাড়ি থেকে দূরে সাইকেল চালাতে মানা করেছিল, কিন্তু আমি শুনিনি। আমি সাইকেল চালাতে চালাতে দূরে চলে গেছিলাম। ভাই, বাচ্চা তো নিঃশ্বাসই নিচ্ছে না, এ তো মরে গেছে। শালা, তুই এইবারে অজ্ঞানের ওষুধ মিশিয়ে দিয়েছিলে হবে। এই মাসে 3 বার তুই একই ভুল করেছিস। এভাবেই চলতে থাকলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে একদিন। ফেলে দে ওকে বাইরে, আর সাইকেলটাও ফেলে দে। এই জায়গাতেই বদ্ধ আছি আমি, আর ওখানে আমার সাইকেল আছে। তুমি ওটা নিয়ে যাও। তোমার মা তোমার জন্য খুব কাঁদছে। তুমি কি করে? বলেছিলাম না, যারা মরে যায় তারা জীবিতদের ব্যাপারে সব কথা এমনিই জানতে পেরে যায়। যাও এবার। মরার আগে তোমার বাড়ি কোথায় ছিল? কোথায় চলে গেল আমার মেয়ে? মা, রিয়া, তোকে কোথায় কোথায় খুঁজিনি আমি। সরি মা, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো আর তোমার শিক্ষা মেনে চলবো। ঠিক আছে রিয়া, ঠিক আছে, কিন্তু তুই কোথায় চলে গেছিলি? আমাকে কিডন্যাপ করে নিয়েছিল মা, কিন্তু সোনু আমাকে বাঁচিয়ে নিয়েছে। সোনু কে রিয়া? আপনি কে? আন্টি, আমি জানি সোনু কোথায় আছে। মনকে শক্ত করো সুনিতা। সোনু, আমি তোমার কথা এড়িয়ে দিয়েছিলাম মা, আর এটা সেটারই শাস্তি যে আমি এত ভালো মায়ের থেকে আলাদা হয়ে গেলাম। কিন্তু আমি কথা দিচ্ছি, পরের জন্মে কখনো মায়ের কথা এড়াবো না। না সকালে না রাত্রে ঘর থেকে দূরে খেলতে যাব না, আর না অজানা লোকেদের সাথে কথা বলবো। আমি সেখানেই যাব যেখানে আমি পুরোভাবে সুরক্ষিত থাকব। আসছি মা। আজকে মাত্র এই কটাই কাঠ পেলাম, কালকে এই কয়েকটা কাঠ দিয়েই চালাতে হবে। আজ তো জঙ্গলটা একেবারে নিস্তব্ধ লাগছে। হে আমার ভোলে বাবা, রক্ষা করো। বাড়িতে গিয়ে আমি স্নান করেই আপনাকে প্রসাদ দেব, তারপর কিছু খাবো।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হে ভগবান, এ কিসের শব্দ? এ তো খুবই ভয়ঙ্কর। তাড়াতাড়ি এখান থেকে পালা রঘু। তুমি কে? কে তুমি? আমি হলাম ভূত। ভূত? ভূত ভাই দেখো, আমি কিছুই করিনি। জঙ্গল থেকে শুধু কাঠ কেটেছি। তুমি যদি চাও তো সব কাঠ রেখে দাও, কিন্তু আমাকে যেতে দাও। আমি জানি এটা যে তুমি কিচ্ছু করনি, কিন্তু কি করব, সবই আমার এই পেটের দোষ। আমায় আমার খিদে মেটানোর জন্য তোমাকে খেতেই হবে। ভূত ভাই, এই রাবণের মতো হেসে ভয় দেখিও না। আমাকে এখান থেকে যেতে দাও। দেখো, বাড়িতে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। আরে পাগল আছিস নাকি তুই? স্ত্রী বাড়িতে বরের আসার জন্য অপেক্ষা করে না। তো কার জন্য করে? ছাগলের, যাকে সে প্রতিদিন কেটে খায়। আমি তো তাই তোকে মেরে তোর এই দুঃখী জীবন থেকে তোকে মুক্ত করে দেব। না ভূত ভাই, আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলতে পারি যে আমার স্ত্রী এরকম নয়। ও তো ততক্ষণ কিছুই খায় না যতক্ষণ না আমি বাড়িতে যাই। আর এমনিতেও যতক্ষণ না এই কাঠগুলো নিয়ে আমি ওই মালিককে বিক্রি করছি, ততক্ষণ বাড়িতে খাবার কিছুই থাকবে না। আমরা স্বামী স্ত্রী সাধারণ মানুষ ভাই, আমরা আগে থেকেই মরে রয়েছি। আমায় ছেড়ে দাও ভূত ভাই। তোর গল্পটা তো অনেক ভয়ঙ্কর, আমার থেকেও অনেক ভয়ঙ্কর। তাও কি করব, ভূত যদি তোমার সঙ্গে বন্ধুত্ব করে তাহলে খাবেটা কি? আরে তো বলো না ভূত ভাই, তুমি যদি ঘাস খেতে চাও তাহলে আমি এখনই কেটে নিয়ে আসছি। সারা মাস চলে যাবে। আরে বোকা হাঁদা একটা, একটু পড়াশুনো করিসনি? একটা কথা ছিল। কিন্তু এটা তো ভূত ভাই কথার কথা যে ঘোড়া ঘাসের সঙ্গে বন্ধুত্ব করলে খাবেটা কি? আরে পাগল, এখানে ঘোড়া হলাম আমি। কিন্তু তুমি তো ভূত। আরে এই মানুষ, আমাকে তুই বিরক্ত করিস না। আমি প্রথম থেকেই পরিশ্রান্ত। আমার এখন খিদে পেয়েছে, আমি তোকে ছাড়তে পারবো না। ক্ষমা করিস আমায়। এই ভূত তো আমাকে খেয়েই ফেলবে। যদি ওকে খাবার লোভ দেখাই তাহলে বেঁচে যাব। এক মিনিট ভূত ভাই, আমার কথা শোনো, তারপর যদি চাও আমাকে তুমি খেয়ে নিও। তাড়াতাড়ি বল। তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে রোজ তোমার জন্য খাবার নিয়ে আসবো। মায়ের দিব্যি বলছি। ডিলটা তো ভালোই মনে হচ্ছে, কিন্তু যদি তুই না আসিস তবে? আমি তোমাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি ভূত ভাই। আমি যদি না আসি তাহলে তুমি আমার বাড়ি এসে আমাকে আর আমার স্ত্রীকে খেয়ে ফেলো। তোর কথা তো ঠিকই, কিন্তু আমার কাছে এর থেকেও ভালো আইডিয়া আছে। শোন, যদি তুই আমার খিদে মিটিয়ে দিস তাহলে আমিও তোকে এমন কিছু দেব যাতে তোর এই দুঃখ কয়েকদিনের মধ্যেই দূর হয়ে যায়। বল, কি বলছিস? আমি তো বলেই দেব, কিন্তু তুমি কি করে জানলে যে আমি খুব গরিব? আরে যেসব মানুষ বনের গাছ কেটে কাঠ বেচে সংসার চালায়, তারা কি কোনো রাজা মহারাজা হবে নাকি? কথা বলছে। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখিস, কাল যদি তুই খাবার না আনিস তাহলে তুই আর তোর বউ দুজনেই শেষ। ঠিক আছে রাবণ ভাই, মানে ভূত ভাই, আমি বুঝতে পেরেছি। আমি অবশ্যই কালকে খাবার নিয়ে আসবো। ঠিক আছে, যা। কিন্তু এখন কি কিছু খাবার দাবার আছে তোর কাছে? হ্যাঁ, আমার কাছে চানা আছে। ঠিক আছে, তাই দে ভাই। আজ এটা দিয়েই কাজ চালিয়ে নি, কিন্তু কাল কিন্তু একদম, হ্যাঁ? যা এখন। চানাটা ভালোই। আচ্ছা ঠিক আছে ভূত ভাই, খুব বাঁচা বেঁচে গেছি। তারপর কি হলো? আরে তারপর আবার কি হবে, বেঁচে গেছি। না হলে তো ওই ভূত আজকে আমাকে মেরেই ফেলতো। আরে সেসব তো ঠিক আছে, এখানে এখন আমাদের দুজনেরই খাবার জুটছে না, ওকে কি করে খাওয়াবো?
তুমি চিন্তা করো না, আমি কিছু ভেবে রেখেছি। অনেকদিন ধরে তোমরা খুব জ্বালাতন করছিলে আমাদের সব খাবারও খেয়ে নিতে। এবার দেখো তোমরা কেমন শাস্তি দিই আমি তোমাদের। আরে এখানে কার সাথে কথা বলছো? ভূত ভাইয়ের খাবারের সঙ্গে। আমি ঠিক জানতাম তুমি খুব বুদ্ধিমান, তাই তো তোমাকে বিয়ে করেছি আমি। আমি খুব ভালো করেই জানি তুমি আমার রক্ত খাওয়ার আগে আমাকে বাটার লাগাচ্ছ, কিন্তু ঠিক আছে, আমার স্ত্রী বলে কথা। এক্ষুনি আসছি ভূত ভাইকে এটা খাইয়ে, তারপর আমি তোমার ব্যবস্থা করছি। ভূত ভাই, এই নাও, তোমার জন্য খাবার এনেছি। ভূত ভাই, আমি কি যাব? আমি তোর এই দায়িত্ব বোধে খুব খুশি হয়েছি। এই নে তোর পুরস্কার। সোনার মুদ্রা? এরপর থেকে তো আমাকে আর কষ্ট করতে হবে না। ধন্যবাদ ভূত ভাই। আমি কালকে খাবার নিয়ে আবার আসবো। হ্যাঁ, কালকে আমি আবার আসবো। কালকে আবার আসবো। এই যে সুন্দরী, এই দেখো সোনার মুদ্রা। আর আমাদের কোনো কষ্ট থাকবে না, আমরা বড় লোক হয়ে যাব। কিন্তু কে দিল? আরে কে দেবেটাকে? ভূত ভাই দিয়েছে। আসল তো? সোনার আসল এটা। মানুষ বোকা বানাতে পারে, ভূত নয়। ছাড়ো এসব, তুমি উনুন জ্বালাও, আমি সোনার দোকানে এটা বিক্রি করে কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা শোনো, তুমি বাজার থেকে গঙ্গা জল কিনে এনো, আর সব সময় তোমার কাছেই রেখো, যাতে কোনো অশুভ ছায়া তোমার চারপাশে না ঘোরে। ঠিক আছে। নমস্কার মালিক। হ্যাঁ, নমস্কার নমস্কার। ব্যাপার কি রঘু তোমার? বলো, কিভাবে সেবা করতে পারি তোমার? দেখুন মালিক, আসলে একটা ব্যাপারে আমাকে আসতে হলো। আর এই গরিব লোকটা স্বর্ণমুদ্রা আবার কোত্থেকে পেল? লোকটা জঙ্গলে কোনো গুপ্তধন পেয়ে যায়নি তো? ঠিক আছে, ওকে টাকা দিয়ে দিই, তারপরে খোঁজ নেব। এটা কোথা থেকে পেলে তুমি? কোনোভাবে চুরির মাল তো নয়? আরে না মালিক, এটা চুরির নয়, এটা সততার পুরস্কার। আপনি টাকা দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। এখন একে সঠিক দাম দিয়ে দিই, পরে আমি দেখব যে স্বর্ণ মুদ্রাটাও পেল কোত্থেকে। আচ্ছা মালিক, আমি চলি। কি গো, এই দেখো কি এনেছি আমি তোমার জন্য। সারা মাসের চাল ডাল মশলা আর মিষ্টি নিমকি। আর এই দেখো, তোমার শাড়ি ছিঁড়ে গিয়েছিল না? আর হ্যাঁ, গঙ্গা জলও আমি কিনে নিয়েছি, যেটা সব সময় নিজের কাছে রাখবো। আমি জানতাম একদিন তুমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করবে, তাই জন্যই তো তোমায় আমি বিয়ে করেছি। আচ্ছা, এবার কিছু রান্না করো, খুব খিদে পেয়েছে। কালকে সকালে কাজে বেরোতে হবে। আমি বরং গাছে উঠে লুকিয়ে থাকি, ওখান থেকেই রঘুর ওপর নজর রাখবো। কি গো, আমি এগুলো ভূত ভাইকে খাইয়ে আসছি। এখন আবার চললো কোথায়?
ধাওয়া করতে হবে। ভূত ভাই, এই নাও খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো, তাজা খাবার। ঠিক সময় এসেছিস তুই ভাই, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। খুব জোরে খিদে পেয়েছে আমার, দে খাবার দে। এই যে রঘু, আমি থাকতে তুমি পাবে সোনা, ওই সোনা হলো আমার, শুধু আমার। চলো এখন ওই মুদ্রা দিয়ে দাও আমায়, তাহলে আমি তোমায় প্রাণে মেরে ফেলবো। দিয়ে দাও আমায়। মালিক লোভের বশে আমার পিছু নিয়েছিল, যদি কালকে অন্য কেউ জানতে পারে তাহলে সেও আমার পিছু নেবে। আর কতদিন আমি ভূতের সঙ্গে এইসব করতে থাকবো? যদি কোনোদিন ভূতকে খাবার না দিতে পারি তাহলে ও তো আমাকেই খেয়ে ফেলবে। যাই হোক না কেন, এই সমস্যা থেকে বের হতে আমাকে কোনো না কোনো উপায় বের করতেই হবে। আরে হ্যাঁ, আমার কাছে তো গঙ্গা জল আছে, যা থেকে ভূত ভাই মুক্তি পেতে পারে। কি ভাবছো রঘু, তুমি ওই স্বর্ণমুদ্রা আমায় দেবে নাকি প্রাণে মরবে? আরে মালিক, আপনি আমাকে মেরে ফেললে মাত্র একটা সোনার মুদ্রাই পাবেন। যদি আপনার অনেক মুদ্রার প্রয়োজন হয় তাহলে আপনি ভিতরে গিয়ে নিয়ে নিন। ভিতরে গিয়ে বলুন। ভেতরে গিয়ে আবার কি বলবো? বেশি কিছু না, আপনি শুধু গিয়ে বলবেন আমি হলাম ভোজন, আমাকে মুদ্রা দাও। আমি বললেই স্বর্ণমুদ্রা পেয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, আপনি পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই জলটাও রেখে দিন। খুব শিগগিরই আমি অনেক সোনার মালিক হব, মনের ভেতরটা একেবারে আনন্দে ফুটছে। আমি তোমার ভোজন, আমায় স্বর্ণমুদ্রা দাও। ভোজন রঘু পাঠিয়েছে নাকি? হ্যাঁ, রঘু আমার পাঠিয়েছে। এবার আমার স্বর্ণমুদ্রা দাও, না হলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। আচ্ছা, তুই আমাকে মারবি? তোর দেখাচ্ছি মজা, আয় তুই আমার পেটে বিশ্রাম কর। এটা কি হচ্ছে? এটা কি? আমার শরীর জ্বলে যাচ্ছে কেন? কাজ হয়ে গেছে, লোভী মালিকও মারা গেছে আর ভূতও মুক্তি পেয়ে গেছে। এবার আমি মন দিয়ে পরিশ্রম করে অনেক আয় করব। কি হচ্ছেটা কি? সবাই নিজেদের কাজ ছেড়ে নিজেদের ফোন নিয়ে কি করছে? বিকাশ স্যার, পৃথ্বী স্যার এখনো অফিসে আসেননি। হোয়াট? কিন্তু পৃথ্বী স্যার তো প্রতিদিন সকাল 10টার আগেই অফিসে পৌঁছে যায়। তাছাড়া আজ তো একটা ইম্পর্টেন্ট মিটিংও আছে। আই নো, কিন্তু উনি এখনো আসেননি, ওনার ফোনটাও অফ। বাড়িতে ফোন করেছিলে তুমি? সবাই ওনাকেই ট্রাই করছেন স্যার, কিন্তু বাড়ির ফোনও বন্ধ। কোনো ব্যাপার নয়, আমি ওর পার্সোনাল নাম্বারে ফোন করছি। স্যারের পার্সোনাল নাম্বারে তো বন্ধ। বিকাশ স্যার, এরকম নয় তো যে পৃথ্বী স্যার হয়তো কোম্পানি বেচে দিয়েছেন, তাই উনি ওনার সব কন্ট্যাক্টস বন্ধ করে রেখেছেন? আগের মাসে তো উনি কোম্পানি বিক্রি করার কথাও বলছিলেন। নো মায়া, যদি পৃথ্বী স্যার কোম্পানি বেচেও দিতেন তাহলে একবার অন্তত আমাদের সঙ্গে কথা বলতেন। উনি ঠিকই বলছেন মিস্টার। কি নাম আপনার? মায়া। আর আপনার? বিকাশ। মিস্টার বিকাশ, মিস মায়া ঠিকই বলেছেন। উনি এই কোম্পানি আমাকে বিক্রি করে দিয়েছেন, আর ওনার পুরো ফ্যামিলির সাথে উনি চিরকালের জন্য অ্যাব্রডে চলে গেছেন। আজ থেকে এই কোম্পানি আর তোমাদের নতুন বস আমি, রতন কুকরেজা। কিন্তু টেন্তু ছাড়ো, আর খুশির খবর শোনো। নেক্সট মান্থ থেকে আপনারা আপনাদের কারেন্ট স্যালারির থেকে 20% টাকা বেশি পাবেন। তাই বলছি সকলে মন দিয়ে কাজ করবে। মিস্টার রতন, যদি পৃথ্বী স্যার আপনার কাছে কোম্পানি বিক্রি করে থাকেন তাহলে এতে আমাদের থেকে লোকানোর মতো তো কিছুই নেই। তাছাড়া উনি তো আমাদের বলেননি যে উনি বিদেশে গেছেন। এই লজিকটা আমি তো কিছুই বুঝতে পারলাম না।
এটা বড় লোকেদের খামখেয়ালি। কাজ শেষ, সম্পর্কও শেষ। কিন্তু কিন্তু ছাড়ো ভাই, এই ফাইলটা আগে চেক করে নাও। কোনো ডাউট থাকলে আমার সাথে ডিসকাস করো। সবাই অর্ডারে আছো? হ্যাঁ। গুড। তাহলে বন্ধুরা, এই কোম্পানির নতুন বস হওয়ার জন্য আর আপনাদের সকলের স্যালারি বাড়ার খুশিতে আমার তরফ থেকে আজ রাত 9টার সময় ফ্রেন্ডস কলোনির 13 নম্বর বাংলোতে গ্রিন হাউস ঘরে একটা পার্টির অর্গানাইজ করা হয়েছে। আর ওই পার্টিতে যদি কেউ না যায় তাহলে কিন্তু তার ইনক্রিমেন্ট হবে না। কি বলছো সকলে? ওকে স্যার। কিন্তু স্যার, আপনি 13 নম্বর বাংলোটা কেন নিলেন? এটা খুবই আনলাকি নাম্বার। এই নাম্বারটাতে সবসময় অশুভ লক্ষণ দেখা যায়। যার পকেটে টাকা থাকে তার কাছে কোনো নেগেটিভ এনার্জি আসে না। যেভাবে ধনীরা বুদ্ধি খাটিয়ে চুপচাপ টাকা ইনকাম করে নিয়ে চলে যায়, সেভাবে এই অন্ধবিশ্বাস গরিবদের মনের মধ্যে বাসা করে। তোমরা গরিব হয়েও না, ধনীদের মতো ভাবো। কিন্তু তুমি ট্র্যাজেডি কিং এর মতো কেন ভাবছো ভাই? কিছু না স্যার। এক সেকেন্ড স্যার, ভাইয়ের ফোন স্যার। শিওর। হ্যালো দাদা। আচ্ছা শোন, আজ আমাদের এমএলএ এর ঘরে একটা মিটিং আছে, তাই দুপুরে আমি পিউকে স্কুল থেকে বাড়িতে আনতে পারবো না। তাহলে তুই কি? নো প্রবলেম দাদা, আমি ছেড়ে দিয়ে আসবো। দাদা, আমার তোমার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ বল না। দাদা, আমাদের বস পৃথ্বী স্যার আজকে অফিস আসেননি। ওনার সবকটা মোবাইল বন্ধ, আর এমনটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি। তার উপর ওনার জায়গায় কোনো রতন কুকরেজা অফিসে এসেছেন, যে বলছে নাকি আজ থেকে এই কোম্পানির মালিক উনি। উনি যে ফাইলগুলো আমাকে দেখালেন সেই হিসেবে পৃথ্বী স্যার এই কোম্পানিটা ওনাকে বেচে দিয়েছেন, আর উনি গোটা পরিবারকে নিয়ে বিদেশে শিফট হয়ে গেছেন। দাদা, আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে। যখন পেপার সব ঠিক আছে তাহলে তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন? এনিওয়েজ, তুই আমাকে ওই নতুন মালিকের ডিটেলস আর ফটোস গুলো পাঠিয়ে দে। আমি দেখছি আমি কি করতে পারি। ঠিক আছে দাদা। আর হ্যাঁ, এই ফটো এখান থেকে সরিয়ে এর জায়গায় অন্য কোনো ছবি লাগাও। আই থিংক এখানে আমাদের গ্রুপ ফটো হওয়া উচিত। তোমরা সকলে কি বলো? গুড আইডিয়া স্যার। আমার আইডিয়া সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ। চলো তাহলে একটা বড় গ্রুপ ফটো নেওয়া যাক। এক্সকিউজ মি দাদা, একটু শুনুন তো। তোমরা কেউ চিন্তা করো না, এখনই ইলেকট্রিক চলে আসবে। বাহাদুর, দেখো তো ইলেকট্রিকের কি সমস্যা হলো। ভূত ভূত ভূত! মায়া, কি হলো? কি চোখ খোলো মায়া, কি হয়েছে? স্যার, এখানে ভূত আছে। ভূত? মায়া, এখানে কোনো ভূত ট্রুথ নেই। হতে পারে তুমি হয়তো অন্ধকারে কাউকে দেখে ফেলেছো। এনিওয়েজ, তোমরা এনজয় করো, আমি আসছি। এ আবার কি নাটক ভাই? কলে জল আসছে না? রক্ত রক্ত! কি হয়েছে স্যার? দেখো, কল থেকে রক্ত রক্ত বেরোচ্ছে। স্যার, নলটা তো বন্ধ রয়েছে। বন্ধ? কিন্তু এখনই ওখান থেকে রক্ত বেরোচ্ছিল। এখান থেকে তো স্যার জলই বেরোচ্ছে। মনে হচ্ছে আপনিও মায়ার মতো ভূত দেখে ফেলেছেন, সেই জন্য আমার মনে হচ্ছে আপনার এরকম হচ্ছে। হতে পারে। এবার চলুন স্যার। তোমরা যাও, আমি আসছি। কে কে? কে তুমি?
এখানে কি করছো? কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। কি হলো স্যার? ভূত, ভূত, বাথরুমের ভেতর ভূত। কিন্তু স্যার, যখন আমরা সবাই গেলাম তখন তো ওখানে কেউই ছিল না, কি মায়া? হ্যাঁ, ও টয়লেটে ছিল, আমি নিজের চোখে দেখেছি ওকে। ও আমার গলা টিপে রেখেছিল, আমার কথা বিশ্বাস করো। কেউ না স্যার, আমি আপনার জন্য জল নিয়ে আসছি স্যার। বাঁচাও, বাঁচাও! রতন স্যার, বিকাশ স্যারকে বাঁচান। বিকাশ, চিন্তা করো না, আমরা কিছু করছি। বাঁচাও আমাকে, বাঁচাও! ভূত, ভূত, ভূত! ছাদের উপর ভূত আছে, বাঁচাও! রতন স্যার, আমি বলেছিলাম তো আপনাকে যে এখানে ভূত আছে। এইবার বিশ্বাস করলেন আপনি? 13 নম্বরে সব সময় এরকমই ঘটে থাকে। আমি অনেক সিনেমাতেও দেখেছি স্যার, কিন্তু কেউ শোনেই না। এইবার দেখুন সবাই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মায়া, এখানে কিছুই ঠিক লাগছে না। এখানে ভূত আছে রতন স্যার, এটা ভুতুড়ে বাংলো। আমিও বুঝতে পারছি না কিছুই। এই তো 2 দিন আগেই আমি এই বাংলোটা কিনলাম। ওহো স্যার, ভূত আর কি জানবে যে আপনি কবে কিনেছেন? ওর তো থাকা নিয়ে কথা, তাই না? তুই আমাকে আর আমার পরিবারের সবাইকে কেন মেরেছিস? কেন মেরেছিস? তোমরা কে? আমি কোথায় ভূত মেরেছি? আমি হলাম পৃথিবী। পৃথ্বী, আমাকে ক্ষমা করে দাও। কেন মেরেছিস আমাদের? তোমার বিজনেসটা কেড়ে নেওয়ার জন্য তোমাকে খুন করেছি। আর তোমার ফ্যামিলি লিগালি আমার কাজে যাতে বাধা না হয়, তাই ওদেরও মারতে হয়েছে। আমরা তো ভূত হয়ে গেছি এবার, কিন্তু তুই আমাদের ছাড়াও আরো কতজনকে মেরেছিস? এই বাংলোর মালিককে আর আগের বিজনেস পার্টনারকে, ওর ফ্যামিলিকেও মেরেছি। প্লিজ আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও। আমি খুব বড় ভুল করে ফেলেছি আমি। আমাদের আত্মা কষ্ট পাচ্ছে, আমাদের মুক্তি চাই। বল তুই সবার শরীর কোথায় লুকিয়ে রেখেছিস? বল, না হলে তোকে এক্ষুনি খতম করে দেব। বল। আমি সবাইকে মেরে এই বাংলোর ব্যাকইয়ার্ডে পুঁতে দিয়েছি। পান্ডে, যাও পেছনে কোর্টইয়ার্ডটা খুঁড়ে দেখো। তোমরা কে? চমকে গেলে? এই তিতাস হলো আমার ছোট ভাই, আর ওই তোমার ব্যাপারে আমাকে জানিয়েছিল ফোন করে। আর আমি তোর ছবি দেখেই তোকে চিনতে পেরেছিলাম রতন কুকরেজা, যে তুই হচ্ছিস সেই শয়তান যে মানুষজনকে চালাকি করে পার্টনার বানিয়ে তাদের মেরে তাদের বিজনেস আত্মসাৎ করে নেয়। তোকে ধরার জন্যই আমরা এই ভুতুড়ে নাটকটা করেছিলাম। তিতাসকে উল্টো করেও ঝুলিয়েছি। তুই সমস্ত প্রমাণ দিয়ে দিয়েছিস। এবার তুই তোর কুকর্মের ফল ভোগ করবি। তোর ফাঁসি হবে, ফাঁসি। ভগবান পৃথিবী স্যার আর ওনার পরিবারের আত্মাকে শান্তি দিক। দাদা, এটা হলো কালকের বিয়ের জিনিসপত্রের পুরো লিস্ট। তুমি সব ঠিকঠাক চেক করেছিলে তো? কোনো মিসিং নেই তো? আরে দাদা, তুমি কিছু বাদ গেছে কি জিজ্ঞেস করলে? এখানে তো 10টা থালা, 20টা চামচ, একটা তাকিয়া আর একটা চাদরে মরচে ধরে গেছে। যখন থেকে আমি এই পার্টি অর্গানাইজ করার কাজ শুরু করেছিলাম না সোনু, তখন থেকে আমি একটা জিনিসই দেখছি। জিজ্ঞেস করো কি? হ্যাঁ বলুন কি?
ছোটবেলায় আমি পাড়ার প্রতিবেশীদের বাড়িতে আলাদা আলাদা প্লেট গ্লাস দেখে সবসময় অবাক হয়ে দেখতাম যে এদের বাসনপত্র আলাদা আলাদা কেন। এটা শখ নাকি অভ্যাস? কিন্তু এখন গিয়ে জানতে পারলাম যে এটা কোনো শখও নয়, অভ্যাসও নয়। ওরা এই বাসনপত্রগুলো বিয়ে বাড়িতে গিয়েই জোগাড় করেছে। মানে জীবনের এই অভ্যাসটা বহুকাল ধরেই চলে আসছে। ঠিকই বলেছো তুমি দাদা, তীর একদম নিশানায় লাগিয়েছো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমার নাম বীর। আমি হচ্ছি আইটি কোম্পানি সুপারজেটের ম্যানেজার। আমি আমার কোম্পানির জন্য আপনার হলে একটা পার্টি অ্যারেঞ্জ করতে চাই। নিশ্চয়ই করবেন, শুধু এইটুকু বলুন যে কতজন লোক সেখানে থাকবে আর পার্টিটা কোন দিন করছেন। পার্টি কালকে করব আমরা, আর অন্ততপক্ষে সেখানে 100 জন থাকবে। খাবার আর ডেকোরেশন এরকম হওয়া উচিত যে যেন আমাদের বস খুশি হয়ে যান। আরে আপনি চিন্তা করবেন না, আমাদের খাবার আর ডেকোরেশন দুটোই এ ক্লাস। আপনাদের 100 জন লোক খুশি হবেই হবে। আপনি শুধু এখন অ্যাডভান্সটা দিয়ে দিন। ডেকোরেশন আর খাবার মিলিয়ে 15 লাখ টাকা পড়বে। আপনাকে 20% অ্যাডভান্স দিতে হবে। ঠিক আছে, আপনি এই 5 লাখ টাকা রাখুন। যাক, সবকিছু সময়ের আগেই রেডি হয়ে গেছে। এ কি, কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা নেই কেন? শোনো শোনো, এই ফ্রিজে জল আর কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা হচ্ছে না কেন? ও ক্ষমা করে দেবে দাদা, আমি তো তোমাকে বলতেই ভুলে গিয়েছি যে ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছে। শয়তান ছেলে, আজকে পার্টি আছে আর এখন তুই বলছিস ফ্রিজ খারাপ হয়ে গেছে? আরে মূর্খ ছেলে, মনোযোগ কোথায় থাকে তোমার? আমার ব্যবসাটাকে কি লাটে তোলার জন্যই এসেছিস তুই? এবার পার্টিতে যে গেস্টরা আসবে তাদের কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা জল কি করে খাওয়াবো বল আমাকে। দাদা তুমি রাগ করো না, আমি একটা ব্যবস্থা করতে পারি। স্টোর রুমে একটা অনেক পুরনো ফ্রিজ রাখা আছে, সেটা চলেও। আজ আমরা সেটা দিয়েই কাজটা চালিয়ে নিই, কাল পাল্টে নেব। কি বলো দাদা? এটা ছাড়া আমাদের কাছে কি আর কোনো অপশন খোলা আছে? যে জিজ্ঞাসা করছিস কি করব দাদা? চল স্টোর রুম, দেখা আমাকে ফ্রিজ। এই যে দাদা, এটা একেবারে দারুণ ফ্রিজ। সত্যি চালু আছে তো? মিথ্যে বললে আমার জিভ কেটে যাবে দাদা। ঠিক আছে, তুই যা কিচেনটা দেখ, আমি এটা সেট করছি। আচ্ছা দাদা। ভগবানের অশেষ অশেষ কৃপা যে সময়ের আগে জোগাড় হয়ে গেছে, না হলে নতুন ফ্রিজ কিনতে হতো। খোলো খোলো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব। আমাকে বাইরে বের করো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব। খোলো প্লিজ। এই আওয়াজটা তো ফ্রিজের ভেতর থেকেই আসছে, কিন্তু এর ভেতর তো আমি কোল্ড ড্রিঙ্কসই রেখেছি। এর ভেতর তো কেউ থাকতেই পারে না, তাহলে আওয়াজ? এটা কোথায় চলে এলাম? এটা কোন জায়গা? দাদা শুনছেন? দাদা আপনি কাঁদছেন কেন? কে আপনি? দাদা কিছু বলুন না। এভাবে দেখবেন না দাদা, আমার ভয় লাগছে। আপনার নামটা কি? তাড়াতাড়ি দাদাকে বলে দিই যে টাকা ছাড়া জলের ট্যাঙ্কি কিছুতেই আসবে না। যদি ভুলে যাই তাহলে দাদা হেভি গাল দেবে। দাদা 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 কি হয়েছে? দাদা দাদা
কি হয়েছিল আমার? জানি না দাদা, তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে। এরকম এরকম করে দেখবেন না দাদা, আমার খুব ভয় লাগছে। আপনার নাম কি? ভিক্কি, আমার নাম ভিক্কি। কি ভাবছো তুমি দাদা? কিছু না, খাবার রেডি হয়েছে। খাবার তো রেডি হয়েই গেছে দাদা, কিন্তু ওই জলের ট্যাঙ্কির লোকেরা আগেকার ধার শোধ করতে বলছে। ঠিক আছে, এই নে, যদি আর কারোর টাকা ধার থাকে তো সেটাও শোধ করে দিবি। হ্যাঁ দাদা, কিন্তু তুমি? আমি ঠিক আছি, তুই যা। সব কাজই মোটামুটি ভালোই হয়েছে, তোমরা কি বলো? ডেকোরেশনটা তো ভালোই মনে হচ্ছে। এবার যেন খাবারটাও এই ডেকোরেশনের মতোই সুন্দর হয়। চিন্তা করবেন না স্যার, এখানে সব খাবার এ ক্লাস হয়। একটা ভালো আইটেম এখনো আছে আমাদের কাছে। আসুন দেখাচ্ছি, জিভে জল চলে আসবে। চলো দেখাই যাক। এই দেখুন স্যার। ওয়াও, এই ফ্রিজটা তো অ্যান্টিক পিস মনে হচ্ছে। মদন, এই ফ্রিজটার অ্যান্টিক দেখাটাই হচ্ছে এর বিশেষত্ব, নাকি আরো কিছু বিষয় আছে এর মধ্যে? এই ফ্রিজের পিছনে একটা রহস্য লুকিয়ে আছে, সেটা বেশ অদ্ভুত। কিরকম গল্প? ভিকিকে তো আপনারা সবাই চেনেন। তোমাদের জন্য অনেক বড় একটা খুশির খবর আছে। আমি খুব তাড়াতাড়ি কোম্পানির ম্যানেজার হতে চলেছি। আর ম্যানেজার হয়ে গেলেই তোমাদের এই ভাই দামি 4 চাকার গাড়ি করে আসা যাওয়া করবে। এটা তো খুব খুশির খবর, তোমরা কি বলো বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, চিয়ার্স। ভিকি, তুই ম্যানেজার হওয়ার পরেই আমাদের ওপর রোয়াব দেখাবি না তো? রোয়াব তো না, তবে হ্যাঁ, তোমরা যদি সময়ের মধ্যে প্রজেক্ট কমপ্লিট না করো তাহলে একটু বকবো। তুই আমাদের শাসাচ্ছিস? নিজের উন্নতি নিয়ে অহংকার করবি তুই? এই নে। এই শোন, চাকরি তোকে আমরা দিয়েছি এই কোম্পানিতে, আর তুই আমাদের আগে চলে যাবি। এই নে, যখন তুই এই পৃথিবীতে থাকবি তখনই তো তুই ম্যানেজার হয়ে আমাদের টাইট দিবি, তাই না? এটা আমার তরফ থেকে তোর প্রমোশনের জন্য। এর আগে এখানে কেউ চলে আসুক, তার মধ্যে ওকে ফ্রিজে ঢোকাতে হবে। তারপরে ওর লাশটা নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে আসবো। হাত লাগাও, চলো। খোলো খোলো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব, আমাকে বাইরে বের করো। আমরা ধরা পড়ে যাব না তো? বীরের প্ল্যান কখনো ফেল করে না। তুমি ভিকির ব্যাপারে কি করে জানলে? দুর্ভাগ্যবশত তোমরা ভিকিকে এই ফ্রিজেই আটকে রেখেছিলে। এটা এই হোটেলের পুরনো মালিক কিনেছিল আর স্টোর রুমে পড়েছিল। ভিকি এই ফ্রিজের মধ্যেই ছিল। ওই আমাকে বলল তোমাদের 3 জনকে নিতে এসছে। গল্পটা বেশ ভালোই তৈরি করেছো তুমি, কিন্তু এই গল্পটা তুমি কাউকে শোনাতে পারবে না। তো আমি তোমাদের এরকম করতে দেব না। ভিকি? হ্যাঁ, ভিক্কি, যে তোমাদের মতো বিশ্বাসঘাতকদের দোষের শাস্তি দিতে এসেছে। না ভিকি, না, তুই এমনটা করতে পারিস না। আমরা তো বন্ধু, বল। বন্ধু যদি হও
তাহলে বলো আমাকে মারলে কেন? ভগবান তোমাদের মতন বিশ্বাসঘাতক আর বেঈমান বন্ধু যেন কাউকে না দেয়। তৈরি হয়ে যাও। খোলো, আমাদের বাইরে বের করো। খোলো, দরজাটা খোলো, আমাদের বাইরে বের করো। আরে এটা কি ছিল দাদা? এটা এমন একটা ঘটনা যেটা তুই আর আমি ছাড়া আর কেউ বিশ্বাস করবে না যে এরকমও ঘটেছিল। তুই যদি লোকেদের কাছে পাগল প্রমাণিত না হতে চাস তাহলে এই ঘটনাটা নিজের মাথার মধ্যেই গেঁথে রাখিস। চিন্তা করো না অনিতা, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না বিনয়, কিছুই ঠিক হবে না। আর মন খারাপ করার কোনো দরকার নেই অনিতা। মন খারাপ হবে না তো আর কি হবে বিনয়? কি কি করিনি আমরা বলো? পুজো পাঠ করেছি, দান করেছি, গরিবদের সাহায্য করেছি, বড় বড় ডাক্তারের কাছে গিয়েও দেখিয়েছি, কিন্তু পেলাম কি? এটা আমরা তো মা বাবা হওয়ার জন্য একেবারে যোগ্য, তাহলে কেন হতে পারছি না সেটাই জানি না। মনে হয় আগের জন্মে আমার হাতে কোনো পাপ হয়েছিল হবে, যে কারণে আমি এই জন্মে মা হতে পারছি না। তুমি তুমি আমাকে বিষ খাইয়ে দাও, আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না আর আমি। অনিতা, এসব কি যাতা বলছো? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ধৈর্য ধরি বিনয়? কিভাবে বলো না, কিভাবে ধৈর্য ধরি আমি? আমি যখন কোনো বাচ্চাকে দেখি না বিনয়, তখন খুশি হওয়ার জায়গায় কান্না পায় আমার। নিঃসন্তান হওয়ার দুঃখ এত বেশি কষ্ট দেয় যে আমার মরে যেতে ইচ্ছে করে। অনিতা, তুমি সামলাও নিজেকে। এসব কি যাতা কথা বলে যাচ্ছ? কান্না বন্ধ করো, চুপ করো এবার। তুমি আমাকে তো চুপ করিয়ে দেবে, কিন্তু আমি জানি যে তুমিও ভেতর থেকে কষ্ট পাও, সেটা ভেতরেই চেপে রেখেছো। কিন্তু যদি তুমি আমাকে মারতে না পারো তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করে নাও। যদি তার ভাগ্যটা আমার থেকে ভালো বেরোয়, এটা করলে অন্তত তুমি তো বাবা হওয়ার খুশিটা উপভোগ করতে পারবে। না অনিতা, না, এরকম মোটেই হতে পারে না। আমাদের সম্পর্ক বিয়ের থেকে অনেক বেশি দামি, ভালোবাসার বন্ধন এটা। সে যাই হোক না কেন, আমি অন্য কাউকে বিয়ে করব না। জল খাও। ঠাকুর সাহেব, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলি। বলো। আগে ওই গ্রামের বাইরে শ্মশানের কাছে এক তান্ত্রিক বাবা এসে বসেন। আমি শুনেছি যে উনি তার শক্তি দিয়ে সবার দুঃখ কষ্ট দূর করে দেন। আমার পুরো বিশ্বাস যে ওনার আশীর্বাদে আপনারা সন্তানের সুখ অবশ্যই পাবেন। ব্যাস এটাই বলার ছিল ঠাকুর সাহেব। তোর জিভটা একটু বেশি চলতে লেগেছে প্রিয়াঙ্কা। কে তোকে অধিকার দিয়েছে আমাদের কথার মাঝে নাক গলানোর? চল যা এখান থেকে। কেন বকছো তুমি এই বেচারি অনিতা? এ তো আমাদের ভালোটাই চাইছে। যখন এত লোকেদের কথা শুনলাম তখন এর কথাটাও মেনে দেখতে কিছু সমস্যা নেই। দেখিয়ে নি একবার তান্ত্রিক বাবাকে, হতে পারে সেই কিছু চমৎকার করে দেয়। তান্ত্রিক বাবা শুধু রাতের বেলায় দেখা করেন। ওম হিম হুম শ্রীং হ্যাম হুম ক্লিম লিম ভট 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 স্বাহা। ওম হিম হুম শ্রীং হ্যাম হুম ক্লিম লিম ভট ভট স্বাহা। কি চাই তোমাদের? কেন এসেছো আমার কাছে? বাবা, আমরা
সন্তানের মুখ দেখার ইচ্ছে নিয়ে আপনার কাছে এসেছি, যে জন্য আমরা সব জায়গায় গিয়ে চেষ্টা করে দেখে নিয়েছি, কিন্তু আমরা নিরাশা ছাড়া আর কিছুই পাইনি। এখন আপনি আমাদের শেষ সম্বল বাবা। বাবার ঘরে যে কেউ আসে সে কখনো খালি হাতে বাড়ি ফেরে না। তোমরা সন্তান চাও? ঠিক আছে, দিয়ে দেব আমি তোমাদের সন্তান। আর কিছু? আপনি সত্যি বলছেন তো বাবা? বাবা কখনো মিথ্যে কথা বলে না মূর্খ মেয়ে। যদি তোর মনে এত বেশি সন্দেহ থাকে তাহলে রাস্তা তোর সামনে আছে, যেভাবে এসেছিস সেইভাবে ফিরে যা। না না বাবা, আমি সেটা বলতে চাইনি। আপনি যা বলবেন আমরা তাই করব। ভালো করে ভেবে নে, এখনো সময় আছে, কারণ একবার যদি তোমরা আমার বলা রাস্তায় পা দিয়ে দাও তাহলে ফেরাটা অসম্ভব হবে। আপনি রাস্তাটা বলুন বাবা, কি করতে হবে আমাদের? বলি দিতে হবে। বলি? আমরা তৈরি আছি বাবা, বলুন। বলি ছাগলের দিতে হবে নাকি মুরগির? বাবা আগেই বলেছিল যে রাস্তা খুব কঠিন, তোমরা এসব করতে পারবে না। আমরা ঠিক বুঝলাম না বাবা। তাহলে বোঝো, বলিটা ছাগল অথবা মুরগির নয়, একটা মানুষের দিতে হবে। মানুষের বলি? মানুষের বলি? হ্যাঁ, মানুষের বলি, একটা মেয়ের বলি, তাও আবার এমন একটা মেয়ের যার জন্ম অমাবস্যার দিনে হয়ে থাকবে। কিন্তু আমরা এরকম একটা মেয়েকে কোথায় খুঁজবো বাবা? তার জন্য তো আমি আছি। ওম হিম ক্লিম ভ্যাট স্বাহা। এই মেয়েটাকে নিয়ে এসো আমার কাছে, এ তোমাদের আশেপাশেই থাকে। কাজের মেয়ে প্রিয়াঙ্কার ছবি বাবা, এই তো আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছে। এর বলে আমরা কিভাবে দিতে পারি? বলেছিলাম না, রাস্তা খুব কঠোর। কঠোর হতে পারলে তবেই সন্তানের মুখ দেখতে পারবে। যে রাস্তা দেখিয়েছে সেই তোমাদের আসল নিয়তি। বেশি ভেবো না, জীবন মরণ তোমাদের হাতে নেই। যার কপালে যতদিন লেখা আছে সে ততদিনই বাঁচবে। বাবা ঠিক বলছেন বিনয়, যার কপালে যতদিন সে ততদিনই বাঁচবে। আমরা তো কেবলমাত্র মাধ্যম। আর এরকম করে আমরা যদি সন্তানের সুখ পাই তো এতে ভুলটা কোথায়? এসে গেছেন আপনারা? বাবা কি বললেন ঠাকুর সাহেব? উনি বললেন যে আমরা মা বাবা হতে পারবো। তোমার অনেক অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা, তুমি খুব ভালো কাজ করেছো আমাদেরকে তান্ত্রিক বাবার কাছে পাঠিয়ে। যদি মেয়ে হয় তাহলে আমরা তোমার নামের মতো একটা সুন্দর নাম রাখবো, প্রিয়া। আপনি খুব ভালো ঠাকুর সাহেব, যে আপনি গরিবকে এত সম্মান দিচ্ছেন। আপনাদের কাজটা ঠিকভাবে হয়ে যাক ব্যাস, আমি গোটা গ্রামে প্রসাদ খাওয়াবো। প্রিয়াঙ্কা, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। আরে আরে, এই আপনি কি বলছেন ঠাকুরাইন দেবী? ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আচ্ছা, আমি আসছি, অনেক দেরি হয়ে গেছে। আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। এক মিনিট প্রিয়াঙ্কা, এইসব শুধু তোমার কারণেই হচ্ছে। এই খুশিতে আমি এই লাড্ডু নিজের হাতে তোমাকে খাওয়াতে চাই। হাঁ করো, হাঁ করো। ঠাকুরাইন দেবী, আমাকে দিন না, আমি নিজে খেয়ে নেব। আমি বললাম না, হাঁ করো। ঠাকুরাইন দেবী, আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে আমার বিপি কমে গেছে। কোনো ব্যাপার নয় প্রিয়াঙ্কা, তুমি এখানে বসে পড়ো, একটু বিশ্রাম নিয়ে চলে যেও। ওম হিম হুম শ্রীন হ্যাম হুম ক্লিম ব্লিম ভ্যাট ভ্যাট স্বাহা। এটা আপনি কি করছেন বাবা? ঠাকুর সাহেব, ঠাকুরাইন দেবী, এ আপনারা কি করছেন? আপনারা কোথাও তান্ত্রিকের টোটকা শুনে আমাকে মারতে যাচ্ছেন না তো?
না না, এটা ভুল করছেন, এরকম করবেন না। আমাকে মারবেন না, আমার ছোট ছোট বাচ্চা আছে, ওরা আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। আমাকে যেতে দিন ঠাকুরাইন দেবী, আপনার বাচ্চার জন্য আমার বাচ্চাদের অনাথ করবেন না। অনেক হয়েছে মেয়ে, তোকে শয়তান নতুন সৃজনের জন্য বেছে নিয়েছে। তোর তো খুশি হওয়া উচিত, খুশি হয়ে যা। না না, এটা হতে পারে না। কি হয়েছে বাবা? অনর্থ হয়ে গেছে, অনর্থ হয়ে গেছে। অনর্থ? কিরকম অনর্থ বাবা? এটা কি হচ্ছে বাবা? মূর্খ লোক, সবকিছু দেখেও কিছু বুঝতে পারছিস না? আমার তান্ত্রিক বিদ্যা উল্টো পড়ে গেছে। তোমরা সবাই কি ভেবেছিলে? আমাকে বলি দিয়ে আমার বাচ্চাদের অনাথ করে তোমরা সন্তানের সুখ পেয়ে যাবে? এটা আমার ভুল ছিল যে আমি তোমাদেরকে এই ভণ্ডামি তান্ত্রিকের কাছে পাঠিয়েছিলাম। আগে আমি মরেছি, এবার তোমরা সবাই মরবে। না, আমি তোমাকে এমনটা করতে দেব না। ওম হ্রিম হুম শ্রীং হ্যাম হুম ক্লিম ব্লিম ভট স্বাহা। না প্রিয়াঙ্কা, আমাদের ক্ষমা করে দাও। আমরা সন্তান পাওয়ার জেদে অন্ধ হয়ে গেছিলাম, ক্ষমা করে দাও আমাদের। ভালো কর্ম যারা করে তারা ভগবান দেখতে পায়, আর যারা খারাপ কর্ম করে তারা পায় অকাল মৃত্যু। যদি খারাপ কাজ করো তখন পরিণামটা খারাপই হবে।